বিল উঠালো হারামিগুলা। কি আর করার, বিল তো আমায় দিতে হবে। তারপর বিল দিয়ে তাদের সাথে আরো অনেকক্ষণ ধরে বসে আড্ডা দিলাম। রাত প্রায় 8:30। তখনই মনে পড়ল তানিয়ার কথা। হায় আল্লাহ, আজকে আমি শেষ। না জানি এখন বাসায় গেলে তানিয়া কি না কি করবে আমায়। তারপর বন্ধুদেরকে বলে সেখানে চলে আসলাম আর সোজা বাসার দিকে হাঁটা ধরলাম। প্রায় কিছুক্ষণ পর বাসায় চলে আসলাম। বাসায় এসে বেলটা চাপ দিতেই তানিয়া এসে দরজা খুলে দিল আর বলল, ওই এতক্ষণ কই ছিলি? হ্যাঁ, তোকে না বললাম যে সন্ধ্যার আগেই বাসায় ফিরবি? অনেক রেগে গেছে তাই তুই করে বলছে। আমি তার কথায় কোনো সাড়া না দিয়ে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর তানিয়া রুমে চলে আসলো আর এসেই আমায় জিজ্ঞাসা করতে লাগলো, কি হলো, তুমি আমার কথার উত্তর না দিয়ে চলে আসলে কেন? দেখেন, আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই, ওকে? সো প্লিজ আর আমায় এই নিয়ে কিছু জিজ্ঞাসা করবেন না। বন্ধুদের কথা মতো ওকে ইগনোর করে চলছি আর কি, কিন্তু তার সাথে এইভাবে কথা বলতে সত্যি আমারও অনেক ভয় করছে। এই, তোর কি হয়েছে রে? আমায় আপনি করে বলছিস কেন? আর আমার সাথে এইভাবে কথা বলছিস কেন? তানিয়া এসে আমার কলার ধরে তার মুখের কাছে নিয়ে বলল, দেখেন, আমার কলারটা ছাড়েন। আর আপনি আমার বড়, তাই সম্মান দিয়ে আপনি করে কথা বলছি, আর কিছুই না। এই বলে আমি তাকে ঝাড়ি দিয়ে নিচ থেকে ছাড়িয়ে নিলাম। তাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে বের হয়ে দেখি তানিয়া আগের জায়গায় ঠায় দাঁড়িয়ে আছে। তাতে আমার কি, আমি আর তাকে কিছু না বলে নিচে চলে আসলাম। রাতের খাবার খেতে নিচে গিয়ে দেখি মা বাবা আর মরিয়ম সবাই খাবার টেবিলে বসে আছে। তাই আমিও সোজা গিয়ে একটা চেয়ার টেনে বসে পড়লাম। আমায় আসতে দেখে আম্মু বলল, কি রে, তুই একা একা চলে এলি কেন? তানিয়া কই? আম্মু, ও একটু পরে আসবে, তুমি আমায় খাবার দাও তো, অনেক খিদে লেগেছে। আচ্ছা, আমি দিচ্ছি। তারপর আম্মু আমাকে খাবার দিতে লাগলেন। একটু পর দেখি তানিয়াও নিচে চলে আসছে, তাই আমি তাড়াতাড়ি করে খাবার শেষ করতে লাগলাম। আমার খাবার শেষ হয়ে গেলে আমি উপরে চলে আসি। আসার সময় তানিয়ার দিকে খেয়াল করে দেখি ওর মুখটা কেমন জানি দেখাচ্ছে। মনে হয় আমার কথাগুলো অনেক কষ্ট পেয়েছে। পাক, তাতে আমার কি, আমার শুধু ওকে একটু পরীক্ষা করা দরকার, তাই এমন করছি। তারপর রুমে এসে বিছানার উপর শুয়ে শুয়ে ভাবছি যে আর কি করা যায়। মনে মনে ভাবছি কিভাবে তানিয়াকে এড়িয়ে চলা যায়। প্রায় কিছুক্ষণ পর আবার তানিয়া রুমে চলে আসলো, তাই আমিও ঘুমের ভান করে শুয়ে থাকলাম। তারপর তানিয়া আমার কাছে এসে বলতে লাগলো, এই, তোমার কি হয়েছে বলো তো? বাড়ি আসার পর থেকে আমাকে শুধু এড়িয়ে চলছো, কিন্তু কেন? দেখেন, আমি এখন ঘুমাবো, প্লিজ আমায় ডিস্টার্ব করবেন না, এখন জানতো। এই, আমি যা বলছি আগে তার উত্তর দে, ওঠ। এই বলে তানিয়া আমার কলারটা চেপে ধরে আমায় টেনে তুলল। কি হয়েছে, আমায় এইভাবে টেনে তুললেন কেন? তানিয়া আর কিছু না বলেই আমার ঠোঁট জোড়া তার দখলে নিয়ে নিল। উম উম কোনো কথা বলতে পারছি না। যেভাবে আমায় শক্ত করে চেপে ধরেছে, তারপর কোনো রকমে নিজেকে তানিয়ার কাছ থেকে ছাড়িয়ে আমি ঠাস ঠাস করে 2টা চর বসিয়ে দিলাম তানিয়ার গালে। চর খেয়ে তানিয়া যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে, কিছুই বলছে না, শুধু গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। কি পেয়েছেন আপনি? হ্যাঁ, যখন যা ইচ্ছা তাই করবেন নাকি? একে তো প্রথমে আমায় জোর করে বিয়ে করেছেন আমার ইচ্ছা অনিচ্ছা না জেনেই, তারপর যখন তখন আমায় কিস করে বসেন কেন? হ্যাঁ বলেন। অনেক রাগেই কথাগুলো বললাম। শিহাব, তুমি আমার সাথে এমন কেন করছো? আর আমি তোমার সত্যিই কলেজের সেই প্রথম দিন থেকে দেখেই তোমায় ভালোবেসে ফেলেছিলাম। আর তাই আমি তোমার ইচ্ছা না থাকা সত্ত্বেও তোমায় জোর করে বিয়ে করে নেই। যা হবার তা হয়ে গেছে। তারপর আবার আপনি আমার মা বাবাকে মিথ্যা কথা বলেছেন যে আমি নাকি আপনাকে ভালোবাসি, আর তাই দুজন মিলে বিয়ে করে নেই। এই কথাগুলো কেন বললেন? হ্যাঁ, আমি জানি আমি অনেক ভুল করেছি, মিথ্যা বলেছি, কিন্তু এই সব কিছু আমি শুধু তোমাকে পাওয়ার জন্য করেছি। ব্যাস, অনেক হয়েছে। আর না, আমি আর কিছু শুনতে চাই না। আমি এখন ঘুমাবো, আমায় আর ডিস্টার্ব করবেন না। কিন্তু আমার একটা কথা তো শুনবে। আমি আর আপনার কোনো কথা শুনতে চাই না, আমি ঘুমাচ্ছি। আশা করি আমায় আর ডিস্টার্ব করবেন না। এই বলে আমি ঘুমানোর ভান করে শুয়ে থাকলাম। আর এদিকে তানিয়া বসে বসে শুধু ভাবছে হঠাৎ আমার এইভাবে পরিবর্তন আসলো কি করে। আমি আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি যে তানিয়া পাশে নেই, তাই আমি আর দেরি না করে উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে সোজা নিচে চলে আসলাম। এসেই সোজা খাবার টেবিলে নাস্তা করতে বসে পড়লাম। আমায় টেবিলে বসতে দেখে কোথা থেকে জানি তানিয়া এসে খাবার বেড়ে দিতে লাগলো। আমি তার দিকে একবার চেয়ে চোখটা নামিয়ে নিলাম আর খেতে লাগলাম। তানিয়ার চোখটা লাল বর্ণ ধারণ করে ফেলেছে, হয়তো সারা রাত কেঁদেছে। কিন্তু কেন? তাহলে কি তানিয়া আমায় সত্যি ভালোবাসে? না, আমি এত তাড়াতাড়ি তাকে
মেনে নিব না। আগে আরেকটু ভালো করে পরীক্ষা করি তারপর। এইসব কথা ভাবতে ভাবতে খাওয়া শেষ হয়ে গেল। তারপর রুমে এসে রেডি হতে লাগলাম কলেজে যাওয়ার জন্য। রেডি হয়ে রুম থেকে বের হতে যাব, তখনই তানিয়া এসে আমার পথ আটকে দাঁড়ায়। কি হলো? আপনি এইভাবে আমার পথ আটকালেন কেন? কিছু বলবেন নাকি? একটু ওয়েট করো, আমিও তোমার সাথে কলেজে যাব, রেডি হয়ে আসছি। দেখেন, আমি কাউকে আমার সাথে করে নিয়ে যেতে পারবো না। যার ইচ্ছা সে যাক, কিন্তু আমার সাথে না, একা যাক। ওকে সরেন তো, আমি কলেজে যাব। এই বলে তানিয়াকে হালকা ধাক্কা দিয়ে আমি রুম থেকে বাহির হয়ে আসলাম। তারপর সোজা কলেজে চলে গেলাম আর গিয়ে বন্ধুদের সাথে আড্ডায় লেগে গেলাম মনটা একটু ভালো করার জন্য। তারপর কয়েকটা ক্লাস করে আবার বাসায় চলে আসলাম। এইভাবেই কেটে গেল প্রায় একটা মাস। এই একটা মাসের মধ্যে তানিয়াকে দিনের পর দিন এড়িয়ে চলেছি, ভালো করে কথা বলিনি, মাঝে মাঝে আবার অনেক অপমানও করেছি। এক কথায় এই একটা মাস ধরে আমি তাকে ইগনোর করেই চলেছি। কিন্তু একটা বিষয় আমি ভালো করে খেয়াল করে দেখেছি যে তানিয়া এই এক মাসে আমার মুখের উপর কোনোদিন একটা কথাও বলেনি। এমনকি আমার দেওয়া কষ্টগুলো মুখ বুজে সহ্য করে নিয়েছে। আর সে আমার মা বাবার সাথেও ভালো ব্যবহার করে চলেছে এই একটা মাস। কোনো দিনও তাদের সাথে ঝগড়া বা তর্কে জড়াতে দেখিনি তানিয়াকে। তাহলে কি সত্যি তানিয়া আমায় ভালোবাসে? এখন কি তাকে মেনে নিব? না, আমি তাকে আর কষ্ট দিতে চাই না। আসলে সত্যি কথা বলতে এই একটা মাসে আমিও প্রায় তানিয়ার উপর দুর্বল হয়ে পড়েছি। আমিও তানিয়াকে ভালোবেসে ফেলেছি। না, তানিয়াকে আর কষ্ট দেওয়া যাবে না, মেনে নিব তাকে। তারপর একদিন বন্ধুদের সাথে আড্ডায় ছিলাম, এমন সময় পল্লব বলে উঠল, কিরে, আমরা সবাই আড্ডা দিচ্ছি আর তুই এমন মন মরা হয়ে বসে আছিস কেন? বন্ধু, তানিয়া হয়তো সত্যি আমায় ভালোবাসে রে। না হলে এই একটা মাসে তানিয়া আমার দেওয়া কষ্টগুলো এইভাবে মুখ বুজে সহ্য করতো না। আর সত্যি বলতে আমিও এই একটা মাসে তানিয়ার প্রতি দুর্বল হয়ে গেছি রে। আমিও হয়তো তাকে ভালোবেসে ফেলেছি রে। এখন কি করব আমি? তোরা কিছু বল না প্লিজ। এক নাগাড়ে কথাগুলো বলে ফেললাম। আমার কথা শুনে সবাই আমার দিকে অবাক চোখে চেয়ে আছে দেখছি। তাই আমি তাদেরকে বললাম, কি হলো, তোরা আমার দিকে এইভাবে চেয়ে আছিস কেন? তুই কি বলতে চাস? তুই সত্যি তানিয়া আপুকে ভালোবাসিস? রে, আমি সত্যি ওকে ভালোবেসে ফেলেছি। শালা, তাহলে এই এক মাস ঢং করলি কেন? হ্যাঁ, আরে আমি তো দেখতে চেয়েছিলাম যে তানিয়া আমায় সত্যি ভালোবাসে কিনা। কিন্তু তানিয়া আপু তো তোর সিনিয়র। আরে সিনিয়র হলে কি হবে, শত হোক সে তো এখন আমার বিয়ে করা বউ। যদিও বিয়েটা আমার ইচ্ছার বিরুদ্ধে হয়েছিল, কিন্তু এখন তো আমি তাকে ভালোবেসে ফেলেছি। এখন কি করব বল? সবই তো বুঝলাম। এখন সময় হয়ে গেছে তানিয়াকে সব সত্যি কথা বলে দিতে। আজকে বাসায় গিয়ে তানিয়াকে সব সত্যি বলে দে যে তুই এতদিন তার সাথে অভিনয় করছিস, আসলে তুই তাকে সত্যি ভালোবাসিস। বলে দে এই কথা। কিন্তু ও যে রাগী মেয়ে, না জানি আমায় কি করে। আরে দূর, কিচ্ছু হবে না। তুই আজকে গিয়েই তানিয়া আপুকে বলবি যে তুই তাকে সত্যি ভালোবাসিস, আর এতদিন যা করছিস তার সব কিছু নাটক ছিল। কিন্তু কোনো কিন্তু না, যা বলছি তাই করবি। আচ্ছা, আমিও আর কথা বাড়ালাম না। সত্যি আজকে বলে দিতেই হবে। তারপর আরও কিছুক্ষণ তাদের সাথে আড্ডা দিলাম, আর এইদিকে 9টাও বেজে গেছে। তাই আমি উঠে পড়লাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে। কিরে, উঠে পড়লি যে, কই যাবি? বাসায় যাই, অনেক রাত হয়ে গেছে। তার উপর আজকে তানিয়াকে আমার সব সত্যি বলতে হবে, না জানি কি হয়। দূর, তুই এসব নিয়ে চিন্তা করবি না তো। দেখিস যা হবে ভালোই হবে। এখন বাসায় যা। আমি গেলাম, থাক তোরা। এই বলে আমি ওইখান থেকে চলে আসলাম। রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি তানিয়াকে কি বলে শুরু করব। সে কি আমায় এখন মেনে দিবে? আমি যে তাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, এইসব কথা ভাবছি আর হাঁটছি। ঠিক তখনই দেখলাম যে একটা লোক কিছু ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। চেয়ে দেখি যে লোকটা গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই আমার তানিয়ার কথা মনে পড়ে গেল। তানিয়া তো গোলাপ ফুল অনেক পছন্দ করে। যাই, তানিয়ার জন্য গোলাপ নিয়ে যাই, তাহলে সে অনেক খুশি হবে। তারপর কিছু গোলাপ আর দোকান থেকে কিছু আইসক্রিম কিনে বাসার উদ্দেশ্যে হাঁটা ধরলাম। কিছুক্ষণ পর বাসায় এসে পড়লাম। কলিং বেল চাপ দিলাম, কিন্তু কেউ দরজা খুলছে না। পরে মনে পড়লো আজ তো বাবা মা আর মরিয়ম বাসায় থাকবে, বা তারা এক জায়গায় গিয়েছে দাওয়াত খেতে। কিন্তু তানিয়া তো রুমে আছে, ও দরজা খুলছে না কেন? না, আর থাকতে পারছি না এইভাবে। হঠাৎ মনে পড়লো, আরে আমার কাছে বাসার এক্সট্রা চাবি আছেই, তাহলে আমি দরজা খুলছি না কেন? ধুর, কি যে করছি। তারপর এক্সট্রা চাবি দিয়ে দরজা খুলে ঘরে প্রবেশ করলাম, কিন্তু সারা ঘর অন্ধকার। কেন? আর তানিয়া কই? রুমে মনে হয়। যাই, গিয়ে দেখি। এই কথা ভেবে রুমের দিকে যাব, ঠিক তখনই চোখে পড়ল টেবিলে একটা চিঠি রাখা। আরে এই চিঠিটা আবার কার? আর এইখানেই বা কেন রাখা? খুলে দেখি। এই বলে আমি গিয়ে টেবিল থেকে চিঠিটা হাতে নিয়ে খুলতে লাগলাম।
চিঠিটা খুলে আমি অনেক অবাকই হলাম, কারণ চিঠিতে প্রথমেই আমার নাম লেখা ছিল। তাই আরও আগ্রহ নিয়ে চিঠিটা পড়তে শুরু করলাম। প্রিয় শিহাব, চিঠিটা যখন তুমি হাতে পাবে তখন আমি আর এই পৃথিবীতে থাকবো না। এই লেখাটা দেখে চিঠির প্রতি আমার আগ্রহ আরও বেড়ে গেল, তাই মনোযোগ দিয়ে পড়া শুরু করলাম। কলেজে যেদিন তোমায় প্রথম দেখেছিলাম সেই দিনই আমি তোমায় মনের অজান্তেই ভালোবেসে ফেলেছিলাম। তোমায় একটা দিন দেখতে না পেলে আমার রাতে ঘুমিয়ে আসতো না, সারাক্ষণ আমি তোমায় নিয়েই ভাবতে থাকতাম। অবশেষে একদিন কলেজ মাঠে সবার সামনে তোমায় প্রপোজ করে ফেলি, কিন্তু তুমি সেই দিন আমায় ফিরিয়ে দিলা। তাই ওই দিন আমার মনে একটা জিদ চাপে যে কোনো অবস্থায় আমি তোমায় নিজের করেই ছাড়বো। আর তাই ওই দিন আমি আমার লোক পাঠিয়ে তোমায় ধরে নিয়ে এসে তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি তোমায় বিয়ে করি। কিন্তু বিয়ের পর এই একটা মাস ধরে তুমি শুধু আমায় এড়িয়েই চলেছ। দিনের পর দিন তুমি আমায় অবহেলা করেই যাচ্ছ। আমি আর এইসব নিতে পারছি না শিহাব, তাই আমি আজ তোমায় মুক্ত করে দিলাম। তোমায় ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি, না ফেরার দেশে, যেখানে গেলে কেউ আর ফিরে আসে না। ভালো থেকো। ইতি।